19 মৃত্যুর পর পিছু হটল নেপাল সরকার। নেপালে সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার এবং নেপাল সরকারের বিরুদ্ধে পথে জেন জেড। সরকারের বিরুদ্ধে জনরোষে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গতকাল কাঠমান্ডু। আর কাঠমান্ডুতে তরুণদের বিক্ষোভে সেখানে গুলি, পুলিশের চাপের মুখে ব্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নেপাল মন্ত্রিসভার বৈঠকে এবং বৈঠকে ব্যান প্রত্যাহারের সিদ্ধান্ত। আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনের প্রত্যাহারের আর্জি নেপাল সরকারের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অতনু সাঁপুই। আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব। অতনু, 19 জনের মৃত্যু, আর এই 19 জনের মৃত্যুর পর নেপাল সরকার পিছু হটল। আন্দোলন কি এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে মিডিয়া ব্যান প্রত্যাহার করা হয়েছিল এবং সেই আন্দোলন কি প্রত্যাহার হলো? 19 জনের মৃত্যু যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং সেই 19 জনের বয়স যদি 30-এর কম হয়, মানে তারা যদি তরুণ হয়, তো সেরকম একটা জায়গায় প্রবল চাপের মুখে বাধ্য হয়েছে রোল ব্যাক করতে। অর্থাৎ এই যে 26টি সোশ্যাল মিডিয়ার উপর ব্যান বা নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার, মন্ত্রিসভার বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং যখন মন্ত্রিসভার বৈঠকে সবাই প্রধানমন্ত্রীকেই দোষ দিচ্ছেন, এরকম জায়গায় প্রধানমন্ত্রী তখন ঘোষণা করে দিলেন প্রত্যাহার করে নিচ্ছেন, তারা চান শান্তি। পাশাপাশি তিনি বললেন যে এই 19 জনের মৃত্যু কিভাবে হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে, কিন্তু এখানেই শেষ নয়। এই 19 জনের মৃত্যু গতকাল থেকে আমরা বলে আসছিলাম এটা একটা বড় আন্দোলনের রূপ নেবে। ঠিক যেভাবে আজ সকাল থেকে নতুন করে মুভমেন্ট শুরু হয়েছে, তাই প্রমাণ করে যে এই 19 জনের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না জেন জি রেভলিউশনারি, যারা জেন জি রেভলিউশনের সঙ্গে বা তাদের এই মুভমেন্টের সঙ্গে সামিল হয়েছিল। আর সেজন্যই আজ সকাল থেকে নতুন কয়েনেজ তৈরি হয়েছে। গতকাল থেকে ফ্রিডম অফ স্পিচের পক্ষে বলার জন্য বা ফ্রিডম অফ স্পিচ কেন বন্ধ করা হচ্ছে সেই প্রতিবাদে আন্দোলন হচ্ছিল। আজ সকাল থেকে স্লোগান উঠছে হত্যারা সরকার। এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এই সরকারের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ রয়েছে, এই সরকারের বিরুদ্ধে আর্থিক বৈষম্যের অভিযোগ, চাকরি নেই, রোজগার সবচেয়ে বড় সমস্যা জেনজি, সেই রোজগারের কোনো ব্যবস্থা নেই, শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে। এই নানা অভিযোগের পাশাপাশি এবার নতুন অভিযোগ এবং সবচেয়ে গুরুতর অভিযোগ যে কোনো দেশের রাষ্ট্রের বিরুদ্ধে উঠতে পারে, সেই অভিযোগ এবার দেওয়া হলো কি না হত্যারা সরকার। এই সরকার হত্যারা সরকার, কিভাবে গতকাল 19 জনের মৃত্যু হয়েছে তার জবাব দিতে হবে সরকারকে, এই দাবি নিয়ে আজ থেকে নতুন করে মুভমেন্ট শুরু হয়েছে। ঠিক, অর্থাৎ ব্যান উঠলেও আন্দোলন জারি রয়েছে নেপালে এবং আজও উত্তপ্ত হয়ে রয়েছে কাঠমান্ডুর রাজপথ। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল, জনরোষের মুখে সরকার। 26টি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যান হওয়ায় বিক্ষোভ। গতকাল সকাল থেকে উত্তাল হয়ে উঠেছিল নেপালের রাজধানী কাঠমান্ডু। সংসদের দরজা ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের গুলিতে 19 জনের মৃত্যু, আহত হয়েছেন শতাধিক। শহর জুড়ে কারফিউ এবং নেপালের ইতিহাসে এই ঘটনা বিরল। নজর রাখছে ভারত, চীন। ক্ষোভের আগুন জ্বলছিল অনেকদিন ধরেই, তাতে ঘি পড়ে সরকারের নয়া সিদ্ধান্তে। প্রতিবাদে ছাত্র যুবদের বিক্ষোভ, উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেটে কাজ হয়নি, সরাসরি গুলি। বেশ কয়েকজনের মৃত্যু, আহত অন্তত 200। 4 সেপ্টেম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল, ইউটিউব সহ 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয় নেপাল সরকার। পুলিশ সরকারের বক্তব্য, 7 দিনের মধ্যে সরকারের খাতায় নাম নথিভুক্ত করানোর নির্দেশ ছিল। 26টি সোশ্যাল মিডিয়া নেপালের সরকারি নির্দেশ মানেনি, তাই ব্যান। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান হওয়ার পর থেকেই ক্ষোভ বাড়তে থাকে। যাদের বয়স 28-এর মধ্যে, অর্থাৎ জেন জি, তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে বেশি। সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ এনে রাজপথে নামার ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন। সোমবার সকালে কাঠমান্ডুর বানেশ্বর থেকে প্রথম বিক্ষোভ শুরু হয়। বেলা গড়াতেই পরিস্থিতি স্থানীয় পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। ছাত্র যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের সংসদে ঢুকে পড়ে।
প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ, ছোড়া হয় রাবার বুলেট। কাঠমান্ডু ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনা। কিন্তু শুধুই কি সোশ্যাল মিডিয়া ব্যানের বিরোধিতায় এই বিক্ষোভ? এখানে একটা জিও পলিটিক্সের প্রশ্ন এখানে চলে আসছে। চায়নার যতগুলো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে তারা কিন্তু কেউ বাতিল হয়নি, কারণ তারা সবাই সরকারের কাছে রেজিস্টার করেছিল। কিন্তু আমেরিকা বেসড যতগুলো প্ল্যাটফর্ম আছে এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত রেজিস্টার করেনি। 7 দিন সময় পাওয়া সত্ত্বেও কেন হলো না? তাহলে কি ভারতের সীমান্তে আবার করে বাংলাদেশের মতো আরেকটা দেশে একটা রিজিম চেঞ্জ করানোর একটা প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে বিষয়টার ভেতর এরকম একটা কিছু থাকতে পারে। 2008 সাল থেকে কমিউনিস্ট সরকার, 17 বছরে 13 বার সরকার পড়েছে, কিন্তু নেপালের শান্তি স্থিতাবস্থা ফেরেনি। গত মার্চ মাসে নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হয়েছিল। পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করতে হয়েছিল। সেই বিক্ষোভের 6 মাস কাটতে না কাটতেই ফের অশান্তির আবহ নেপালে। সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আর্থিক বৈষম্য ও স্বজন পোষণের। ক্ষমতাসীন দলের নেতাদের ছেলেমেয়েরা যে আর্থিক সচ্ছলতার মধ্যে থাকেন তা দেশের বেশিরভাগ তরুণের কল্পনার বাইরে। অভিযোগ দুর্নীতি। এসব নিয়ে জেনজির মধ্যে ক্ষোভ বেড়েছে, যে ক্ষোভের আঁচে জ্বলছে নেপালের সংসদ। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নিরাপত্তা আরও বাড়াতে হয়েছে। দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিক্ষোভের সামনের সারিতে তরুণরা, যা চাপে ফেলেছে সরকারকে। অলি সরকার, যা কিনা চীনের বন্ধু সরকার বলে পরিচিত, তাদের চাপে থাকা ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি ভারতের উপর একটা চাপ আসতে পারে, যেটা ইমিগ্রেশনের চাপ হতে পারে, একটা অর্থনৈতিক চাপ আসতে পারে, কিন্তু এর একটা লং টার্ম ইম্প্যাক্টও আছে, যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। মোনার্কি যে রেভলিউশনটা নেপালে হচ্ছে এবং তার জেরে যদি মোনার্কি ফিরে আসে তাহলে ভারতের জন্য ইতিবাচক হবে। বৃহত্তর ক্ষেত্রে যদি দেখি, ভারতের যে ইমেজ আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ইমেজ, যদি নেপালে মোনার্কি আসে এবং সেখানে যদি ভারত সেই মোনার্কির ক্ষেত্রে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু বিশ্বের ক্ষেত্রে ভারতের একটা ইমেজে কিছুটা হলেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। কোনোভাবে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও আসতে পারে। ভারতের প্রতিবেশী দেশ, হিমালয়ের টানে যে দেশে ভারতীয়দের নিয়মিত আনাগোনা, নেপালের অশান্তি তাদের কতটা ভাবাবে? পর্যটনের মরশুমে পড়বে তরুণ মৃত্যুর আঁচ। যে কোনো রকমের সামাজিক অস্থিরতা যেটা প্রথম যে জায়গাটাকে প্রভাবিত করে সেটা পর্যটন। দুর্গাপুজোর মরশুম, আগামী দিনে ক্রিসমাস, প্রচুর মানুষ এবার আমরা আশা করছিলাম নেপালে ভ্রমণ করতে যাবে। তার মূল কারণ হচ্ছে কলকাতা কাঠমান্ডু যে বিমান পরিষেবা রিস্টোর হয়েছে। সামগ্রিকভাবে দেখতে গেলে পরিস্থিতি মোটেও আশানুরূপ নয়। পুলিশের গুলিতে একের পর এক তাজা প্রাণে চলে যাওয়া সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়াচ্ছে। নেপালের পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে দুই প্রতিবেশী, ভারত, চীন। নিউজ 18 বাংলা। পার্থর বিরুদ্ধে চার্জ গঠন। এসএসসি নিয়োগ দুর্নীতির 3 মামলায় চার্জ গঠন। চার্জ গঠনের দিন ধার্য হলো বিশেষ আদালতে। 11 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ মামলায় চার্জ ফ্রেম। পার্থ সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও চার্জ গঠন। গ্রুপ সি মামলায় 12 সেপ্টেম্বর চার্জ ফ্রেম এবং 15 সেপ্টেম্বর নবম দশম মামলায় চার্জ গঠন। সিবিআই বিশেষ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া। নিতেই হবে আধার কার্ড। নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রয়োজনে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। এসআইআর এ ভোটার তালিকায় নাম তোলার জন্য 11টি নথির তালিকা দেয় কমিশন। সেই তালিকায় ছিল না আধার কার্ড, জানিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, বিহার এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে। বিহার এসআইআর এ দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডের উল্লেখ করতে হবে। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে নির্বাচন কমিশনকে। এর মানে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে, অন্য কোনো নথি না দিলেও চলবে। এই বার্তা পৌঁছে দিতে হবে নির্বাচন কমিশনের ব্লক স্তরের আধিকারিকদের কাছে। আবেদনের সঙ্গে জমা পড়া আধার কার্ড জাল কিনা খতিয়ে দেখবে কমিশন।
कोर्ट ने ये ऑर्डर किया है कि इलेक्शन कमीशन अपने सारे इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर्स को आदेश इशू करे कि आधार एक्सेप्ट किया जाएगा बाकी 11 डॉक्यूमेंट्स के साथ, और अगर कोई जना सिर्फ आधार भी अपना देता है वो मानना पड़ेगा। बाद में शायद आदेश दिया है कि इसको पब्लिसाइज भी करना होगा। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মন্তব্যও করে যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বিহার এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারা চাইলে আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারেন। এরপর কয়েকটি রাজনৈতিক দল আদালতে অভিযোগ করে সুপ্রিম কোর্টের বার্তা বহু জায়গায় নিচু স্তর পর্যন্ত পৌঁছয়নি, বিএলওদের অনেকে আধার কার্ড নিতে চাইছেন না। এরপরেই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ, ভোটার তালিকায় নাম তুলতে নিতেই হবে আধার কার্ড। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে। এতদিন ধরে আধার 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 আধারের সঙ্গে এই জোড়ো ওই জোড়ো, কেউ বলছেন তোমার বাবার বার্থ সার্টিফিকেট, কেউ বলছে মায়ের বার্থ সার্টিফিকেট। এই ধাক্কাটা সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের খাওয়ারই ছিল। সবাই জানে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের ওপরই বড় 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 করে লেখা থাকে। সুতরাং তৃণমূল কি বললেন না সেটা বড় কথা নয়, মনে হচ্ছে যে তৃণমূলের দেওয়া পার্টি কার্ডই হবে এখন আধার কার্ডের মতনই আর কি। যাই হোক, তার থেকেও বেশি কিছু। নিউজ 18 বাংলা। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে প্রথম তদন্তকারী অফিসার। ময়না তদন্তের পরে কেন বারবার চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর 2 বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। 2 বিজেপি কর্মীর দুবার ময়না তদন্ত হয়, তাতে 2 ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম ময়না তদন্তের রিপোর্টে বলা হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এই মামলার প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়না তদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড তলব করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রিপোর্ট খতিয়ে দেখা গেছে প্রথম ময়না তদন্তের আগে এবং পরে একাধিকবার সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার। তমলুক হাসপাতালের ওই চিকিৎসকের সঙ্গে খেজুরি থানার তদন্তকারী অফিসারের 5 থেকে 6 বার ফোনে কথা হয়। এ নিয়েই প্রশ্ন তুলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রশ্ন, ময়না তদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে ফোনে 3 বার কথা বলেন তদন্তকারী অফিসার? ময়না তদন্তের আগে কথা বলা মেনে নেওয়া যায়, ময়না তদন্তের পর কেন চিকিৎসকের সঙ্গে তদন্তকারী অফিসারের কথা হবে? পুলিশ কেন প্রথম ময়না তদন্তকারী চিকিৎসকের কোনো বয়ান নেয়নি? তদন্ত নিয়ে রিপোর্ট পেশের জন্য সিআইডিকে 7 দিন সময় দিয়েছে আদালত। খেজুরির এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার। সেই মামলারই শুনানি ছিল এদিন। নিউজ 18 বাংলা। নির্বিঘ্নে মিটেছে এসএসসির 9ম 10মের শিক্ষক নিয়োগ পরীক্ষা। পশ্চিমবঙ্গের পরীক্ষায় আস্থা রেখেছেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরাও, কিন্তু এই রাজ্যের বিজেপি নেতার মুখে মামলার হুঁশিয়ারি। এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি পাবে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। হাজারো বিতর্ক, হাজারো মামলা, সব বাধা পেরিয়ে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা।
রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা মিটেছে নির্বিঘ্নে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী শিক্ষকের চাকরি পাওয়ার আশায়। এ রাজ্যের তো বটেই, পশ্চিমবঙ্গের এই পরীক্ষায় আস্থা রেখেছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসে এ রাজ্যে এসএসসির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের চাকরির পরীক্ষাতেই তারা আস্থা দেখিয়েছেন। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं, तो एक भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। বিজেপি বরাবরই ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে। রবিবার দেখা গেছে সব রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, সেরকম একাধিক রাজ্যের পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের পরীক্ষায় ভরসা দেখিয়েছেন, যা নিয়ে বিজেপিকে ডাবল ইঞ্জিন খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এরই পাল্টা কি এবার মামলার হুঙ্কার? এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়। পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি পাবে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। এতগুলি কর্মপ্রার্থী তারা পরীক্ষা দিল, আবার বলছে, ইঙ্গিত দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, সেই জায়গাটাকে বানচাল করা, তাদের চাকরি হওয়ার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার, তাদের চোখের জল। এরা তাই নিয়ে রাজনীতি করে, রাজনীতি। এই প্লট আপনারা কোনো অবস্থায় এদেরকে বরদাস্ত করবেন না। নিউজ 18 বাংলা।